এই সময়টা খুবই কঠিন একটা সময়। সেই সময়ে আমরাও চরম বিপত্তিতে আছি। প্রতিটি মানুষ আশঙ্কার মধ্যে আছে, তার জীবন জীবিকা সবকিছু নিয়ে। এরকম একটা সময়ে আমরা আজকের এই নবীন বরণে বা নবীনকে বরণ করার যে অনুষ্ঠান সেখানে যুক্ত হয়েছি। তো এই সময়ে মানুষকে নানাভাবে বিকল্প পথ খুঁজে নিতে হচ্ছে। সেই বিকল্প পথের একটি হলো যে অনলাইন, অর্থাৎ আমরা যেটা ক্লাসরুমে করতাম ইতোপূর্বে 97টি আবর্তন আমরা ক্লাসরুমেই শুরু করেছি, এবং 97 যে আবর্তন সপ্তনবতী সেইটিতে এসে 3টি ক্লাস পরে মহামারীর জন্য সবকিছু বন্ধ হয়ে যায় এবং আমরা কয়েকদিন অপেক্ষা করার পরে ধীরে ধীরে অনলাইনে বাকি ক্লাসগুলো সম্পন্ন করেছি। এবং যেহেতু ভেবেছি যে এই সময়টিতে সরাসরি ক্লাসরুমে গিয়ে করা সম্ভব হবে না, সেজন্য আমরা ব্যবস্থা করেছি এরকম একটা অনলাইন প্রশিক্ষণ। সেখানে যেমন অসুবিধার বিষয় আছে যে আমরা ওখান থেকে সরে এসেছি আমাদের মূল জায়গা থেকে, কিন্তু এটা সুবিধা যেটুকু হচ্ছে সেটা হচ্ছে যে আগে ঢাকাতে যারা থাকতো তারাই কেবল অংশগ্রহণ করতে পারতো। এখন যেমন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার বাইরের অনেকে আছেন এবং দেশের বাইরেও অনেকে আছেন, বেশ কয়েকটি দেশ থেকে যুক্ত হয়েছেন। তো সেটা একটা সুবিধা, তারা করতে পারছিলেন না, কণ্ঠশীলনের অনেকের ইচ্ছা ছিল, তারা আবার এখানে করার সুযোগটি পেয়েছেন। এটা একটা সুফল। সবকিছুরই একটা বিপরীত দিক থাকে, সেই বিপরীত একটি দিক। আমি স্বাগত জানাচ্ছি অষ্টনবতী আবর্তনের শিক্ষার্থী যারা, তাদের সকলকে শুভেচ্ছাও জানাচ্ছি। ইতোপূর্বে আমাদের 37 বছর অতিক্রম করেছি কণ্ঠশীলন। 1984 সালের শুরুতেই এটা কণ্ঠশীলনের আরম্ভ হয় এবং সেখান থেকে আজ পর্যন্ত আমরা 97টি আবর্তন সম্পন্ন করে 98-এ আমরা প্রবেশ করেছি অষ্টনবতীতে। এই 37 বছর কণ্ঠশীলন যেরকম তার আবর্তনগুলো করেছে, সেরকম পাশাপাশি আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক এইসব বিষয়ে অবদান রেখেছে এবং মূল অবদানটি রেখেছে ভাষার বাচিক দিকটিকে নিয়ে, অর্থাৎ সাহিত্যকে আমরা মুখে বলার বিষয়, সেই বিষয়টিকে নিয়ে কণ্ঠশীলন মূল কাজটি করেছে দেশে বিদেশে যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই। আমাদের আবর্তন যারা সম্পন্ন করেছে তারা অনেকেই ছড়িয়ে গেছে বিভিন্ন দলে, আবৃত্তির দলে, নাটকের দলে, গণমাধ্যমে, এবং অনেকে দেশে বিদেশের বিভিন্ন স্থানেও আছেন যারা এখন কণ্ঠশীলনের সাথে নানাভাবে যুক্ত আছেন। তারা কণ্ঠশীলনের কোর্স সম্পন্ন করেছেন আগে বিভিন্ন সময়ে। প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা একটি সম্মেলন করি। সেই সম্মেলনে যারা আবর্তন শেষ করেছে ইতোপূর্বে তারা যুক্ত হন, রেজিস্ট্রেশন করেন এবং এই সম্মেলনে এসে সবার সাথে মিলিত হন। 2 দিন বা 3 দিন ব্যাপী এই সম্মেলন হয়। তখন কণ্ঠশীলনের বিভিন্ন আবর্তনের সকলে এসে যুক্ত হন। সেই সুযোগটি নিশ্চয়ই অষ্টনবতী যারা আছেন তারাও একসময় পাবেন। এবছরই সম্পন্ন হয়েছে, এই মার্চ মাসের 6-7-এ আমরা সেই সম্মেলনটি করেছিলাম এবং তারপরেই মার্চেই আবার মহামারীর প্রকোপ দেখা দেয়, আমাদের অনুষ্ঠানের কয়েকদিন পরেই আর কি। আমাদের দুটি ভাষা, একটি আঞ্চলিক ভাষা যে ভাষাটি আমাদের যার যার অঞ্চলে আমরা বলি, আরেকটি ভাষা হচ্ছে প্রমিত ভাষা যেটি আমরা সকলে মিলে বলি। এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের সাথে কথা বলে, বা এক দেশের বাঙালি অন্য দেশের বাঙালির সাথে যখন কথা বলে, তখন তারা যে ভাষাটিতে কথা বলার চেষ্টা করে সেটাই হচ্ছে প্রমিত ভাষা, প্রমাণস্বরূপ যে ভাষা, অর্থাৎ কোনো অঞ্চলের ভাষা নয়, বিশেষ একটি অঞ্চলের ভাষা নয়। তো সেই ভাষাটি নিয়ে আমরা এখানে কাজ করব এবং সকলেই যারা
এখানে ভর্তি হয়েছেন তারা সকলেই নিশ্চয়ই সেই উদ্দেশ্যে এসেছেন যাতে আমরা বাংলা ভাষা প্রমিত দিকটি নিয়ে চর্চা করতে পারি, অনুশীলন করতে পারি এবং সেটা একটা পর্যায়ে আমরা উপনীত হই। তো যেমন আমরা দেখছি যে বিভিন্ন অঞ্চলে যেমন কিছু কিছু সমস্যা হয়, যেগুলো দু একটি উদাহরণ দেওয়া যায়। এখানে আমাদের সভাপতি গোলাম সারোয়ার আছেন, তিনি উচ্চারণ বিশারদ, উচ্চারণ নিয়ে কাজ করেন, আপনারা অনেকেই জানেন। বাংলাদেশ টেলিভিশন সহ উচ্চারণের উপরে তার বই আছে এবং তিনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিয়ে থাকেন উচ্চারণের। তিনি আমাদের সাথে সবসময়ই থাকছেন আর এই সংগঠনের প্রধান হিসেবেও তিনি থাকছেন। তো দু একটি কথা বলতে হয়, তিনি এই বিষয়গুলো বলবেন, কিন্তু আমরা সার্বিক বিষয়ে কিছু কথা বলতে চাই। যেমন হলো যে আমাদের বর্ণগুলো যখন আমরা শিখব, ক খ, অনেক অঞ্চলে আছে যে ক এবং খ এর মধ্যে গোলমাল হয়ে যাচ্ছে। আমরা বলছি ক খ, তারা বলছে খ খ, অর্থাৎ কটি বলতে পারছেন না, সেটি খ হয়ে যাচ্ছে। সেরকম যেমন এই বাঘ, এটা অনেক জায়গায় বলছে ভাগ, বাথরুম বলা হচ্ছে ভাতরুম, এরকম উচ্চারণ হয়ে যাচ্ছে। ভাই, এটা বাই। তো ছাত্র, ছাত্র, এই যে একটা ভেজা চোখ, এটা বলছে বেজা চোখ। এই ধরনের আমরা দেখছি যে নানা রকম বিপত্তি দেখা দেয়। আমাদের আঞ্চলিক উচ্চারণের বিষয়টি অঞ্চলেই থাকবে, কিন্তু যখন প্রমিতর মধ্যে প্রবেশ করে তখন সেটা শুনতে শ্রুতি মধুর হয় না। সেই বিষয়ে আমরা কথা বলবো এবং কাজ করব। শুরু থেকে বলি, যেটা আমাদের হচ্ছে বর্ণ, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলি আছে, সেই বর্ণগুলি আমাদেরকে যদি বলা হয় যে বলেন তো অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, আমরা মহাবিপত্তিতে পড়ব যে সবটা মনে নেই। কিন্তু আমরা যদি ইংরেজি বর্ণগুলো বলতে বলি তখন পটপট করে বলে দেওয়া যাবে, খুব দ্রুত বলে ফেলা যাবে। কিন্তু বাংলা যদি বর্ণগুলো বলতে বলা হয় তাহলে অনেকেই পারেন না, সেটা আমরা দেখেছি। তো সেই বর্ণগুলো শেখা এবং বর্ণগুলোর কিভাবে উচ্চারণ করব সেই উচ্চারণ স্থানটিও দেখে নেওয়া, সেটি সুযোগ থাকছে এখানে। যে উচ্চারণ স্থান যদি আমরা ঠিক করতে পারি তাহলে অনেক কিছুই আমরা এগিয়ে নিতে পারবো, আমাদের ত্রুটিগুলো। আর উচ্চারণ স্থান যখন ঠিক করতে যাব তখন দেখা যাবে যে আমাদের জিভ, চোয়াল ইত্যাদি, যে ঠোঁট, বাক প্রত্যঙ্গ আছে, সেগুলো কাজে লাগছে না, সেগুলো কাজ করতে পারছে না ঠিক মতো, তখন একটা সমস্যা দেখা দেয়। তাহলে আমাদের সেই বাক প্রত্যঙ্গর গুলির জড়তা কাটানো, সেই জড়তা কাটানোর একটা পদ্ধতি আমরা এখানে ব্যায়ামের মাধ্যমে সেই চেষ্টাটা করব, যাতে বাক প্রত্যঙ্গের জড়তাগুলো কেটে যায়। তারপর হচ্ছে যে আমরা বর্ণের উচ্চারণ স্থান জানতে পারছি, বাক প্রত্যঙ্গের জড়তা কাটানোর চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দমে অর্থাৎ শ্বাসের সমস্যা হচ্ছে। সে দমটিকে অর্থাৎ শ্বাসটাকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা অর্জন করার প্রয়োজন, সেটাও আমরা আমাদের কণ্ঠশীলনের এই আবর্তনের মধ্যে সেই চর্চাটি করানো হবে। আবার দেখা যায় যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে তফাৎগুলো থাকে সেগুলো অনেক সময় উচ্চারণ করতে গিয়ে ঝামেলা হয়, সেই ঝামেলাটাও যাতে না হয় তার একটা পদ্ধতি এখানে শেখানো হয়। আবার ধ্বনিকে যদি আমি সরাসরি আমার উচ্চারণ স্থান উচ্চারণ করেই বের করে দিই তাহলে অনেক সময় আমাদের ভাব রসের প্রকাশ ঘটানো সম্ভব হয় না, এবং ধ্বনির যে মাধুর্য আছে সেই মাধুর্যটিকে অনেক সময় প্রকাশ করা সম্ভব হয় না। সেই জন্য আমরা চেষ্টা করি যে ধ্বনির অনুরণন বৃদ্ধি করার, অর্থাৎ যে ধ্বনিকে সরাসরি বের না করে সেটাকে, আমাদের শরীরে নানা রকম স্থান আছে, বুকের ভিতরে খাঁচা আছে, মুখের ভিতরে গর্ত আছে, নাকের ভিতরে গর্ত আছে, সাইনাসে গর্ত আছে, সেগুলোকে যাতে ব্যবহার করা যায়, আমাদের ধ্বনির নানা রকম মেজাজগত পরিবর্তন করা যায়, সেই চেষ্টা আমরা করব। আরেকটি বিষয় হলো যে আমরা লোকছড়া, যেসব ছড়া আমাদের প্রাচীন ছড়া, হাট্টিমা টিম টিম বা এই জাতীয় ছড়াগুলো, সেই ছড়াগুলোর মাধ্যমে আমরা আমাদের মনের ব্যায়াম করানোর একটা চেষ্টা, যাতে আমরা শিশুর জায়গাটাতে ফিরে যায়। আমাদের মধ্যে যে জড়তা এসেছে মনের মধ্যে, সেই জড়তাগুলো আমরা কাটিয়ে আবার কোমল একটি জায়গায়
থাকতে পারি, যাতে আমরা কঠিন কোনো বিষয়কে সহজ করে নিতে পারি, সেই চর্চাটি এখানে হয়। বাংলা উচ্চারণের যে সূত্র, নিয়মগুলো, সেই নিয়মগুলো এখানে বলা হবে, যে কোথায় থাকে, কোথায় অন্যরকম হয়ে যায়, এর মতো হয়ে যায়, বা কোথায় থাকে বা এর মতো হয়ে যায়। এরকম ধরনের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সেগুলো প্রয়োগ করে করে সেগুলোর উচ্চারণ কি হবে, কেমন করে করা উচিত, বা কি নিয়মে আমরা যেতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে এখানে কাজ হবে। আরেকটা কাজ হয় যে বাংলা গদ্য পাঠের ক্ষেত্রে খুব সহজ হয়ে যায় যদি আমরা রবীন্দ্রনাথ পাঠ করি। সেদিক থেকে আমরা আমাদের সহজ পাঠ, রবীন্দ্রনাথের সহজ পাঠ যেটা শিশু শিক্ষা, সেটাও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এবং রবীন্দ্রনাথের যে গদ্য কাব্য লিপিকা, সেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে হলো যে গদ্য পদ্যের একটা আলাদাকরণ, সেটাও যেরকম বুঝতে পারা যাবে, এবং গদ্যের মধ্যে যে এক ধরনের অন্তর্নিহিত সুর আছে বাংলা গদ্যের মধ্যে, এবং গদ্য বলার মধ্যে, পাঠের মধ্যে, উচ্চারণের মধ্যে, সেই বিষয়টা চলে আসবে। আর ভাবরসের কথা তো বললাম, মানুষের মন তো একরকম থাকে না, বিভিন্ন রকম থাকে, কখনো হাসি, কখনো কান্না, কখনো ক্রোধ, নানা ধরনের মানুষের মনের মধ্যে আসতে থাকে, কখনো হতাশা। সেই বিষয়গুলোকে যদি আমরা ধরতে পারি, তখন আমাদের কথার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, এবং আমি যান্ত্রিক কৌশলে আমি রপ্ত করে নিয়ে অন্যের সামনে উপস্থাপন করতে পারবো যে কি ভাব এবং কি রস প্রয়োগ করলে শ্রোতার মধ্যে সেরকম একটি ভাব রসের উদ্রেক হবে। সেই বিষয়টি নিয়ে আমাদের এখানে প্রশিক্ষণ বা ক্লাসের ব্যবস্থা আছে। আরেকটা হলো যে আমরা যেরকম বলেছি গদ্য পদ্য পাঠ, তার মানে আবৃত্তিটা কিভাবে করতে হয়। যেহেতু আমরা বলেছি শুদ্ধ উচ্চারণ, বানান এবং আবৃত্তি, তাহলে বানানের একটা বিষয় আছে যে মানে ঠিক বানান লিখতে গেলে কি কি করতে হবে, সেই বিষয়েও এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। আর তার সাথে কবিতা আবৃত্তি করতে গেলে কি নিয়ম, কিভাবে আমরা আবৃত্তি করতে পারি, সেই বিষয়গুলো চলে আসবে। অর্থাৎ আমরা ভাষার বাচিক দিকটা নিয়ে কাজ করব। সেই কাজটিতে যেমন নিজেকে সহায়তা করতে হবে নিজেরই। এখানে প্রশিক্ষক যারা আছেন তারা বলবেন, আমি আজকে যেমন অনলাইনের মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে সবাইকে বলছি, এখন যেহেতু আমরা এই কোর্সটি সেইভাবেই করতে চাচ্ছি, তাহলে আমাদের সেইভাবেই প্রশিক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রশিক্ষকরা। কিন্তু যারা শিক্ষার্থী, তাদেরকে মূল কাজটি করতে হবে, অর্থাৎ সাথে সাথে যেতে হবে, প্রশিক্ষকের সাথে সাথে তাদেরও যেতে হবে। সে যদি একটু পিছিয়ে পড়ে, একটু সরে থাকে, তাহলে কিন্তু তার কোনো লাভ হবে না। সুতরাং বলছি যে লাভটা হবে তখনই যখন সে নিজে অংশগ্রহণ করবে। প্রতিটি প্রশিক্ষণে নোট নেওয়া এবং নিজে অংশগ্রহণ করা, কাজ করা। যখন বলা হবে আপনার জিভটাকে এরকম করেন, যখন বলা হবে আপনি এই উচ্চারণটি এইভাবে বলেন, যখন বলা হবে এই কবিতাটি এভাবে বলেন, তখন কিন্তু নিজেকে অংশগ্রহণ করতে হবে সেগুলোর মধ্যে, যাতে কাজটা তো নিজেরই, অন্য কেউ করে দিতে পারবে না। অন্যেরা বোঝাতে পারবে, অন্যরা পথ বলে দিতে পারবে, এবং সেই পথের নিশানাও দিতে পারবে, কিন্তু সেই পথে হাঁটতে হবে নিজেকেই। আমাদের আজকে যে স্লোগান আমরা দিয়েছি, সেখানে বলা হচ্ছে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ আমরা ভালো এবং মন্দ যাই আসুক সেটা সত্য, এবং সেটাকে সহজভাবে নেওয়ার একটা চেষ্টা করছি। কণ্ঠশীলন কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেয়, যে আমরা যেন সবকিছুকে সহজ করে নিতে পারি। তাহলে মুখের ভাষাটিকে যত্ন করে বলার হচ্ছে প্রধান বিষয়। মুখের ভাষাকে যেরকম যত্ন করে বলবো, বলতে গিয়ে কি হবে, ভাষা প্রেম জাগ্রত হবে। ভাষা প্রেম জাগ্রত হলে আমার দেশকে আমি ভালোবাসতে পারবো, দেশের মানুষকে ভালোবাসতে পারবো, এবং মানুষের সাথে মানুষের যোগ ঘটানোর যে চেষ্টা, সেটা আমি আমার কথা দিয়ে করতে পারবো। এটা হচ্ছে প্রধান একটা বিষয়, যে আমি আমার কথা দিয়ে মানুষকে মোহিত করব, কথা দিয়ে মানুষকে জাগ্রত করব, কথা দিয়ে মানুষের রুচির স্তরকে উন্নত করব, এবং কথা দিয়ে মানুষকে মানুষের সাথে যুক্ত করব। এই কাজটাই হচ্ছে মূল কাজ। তাহলে
সেই কাজটি কণ্ঠশীলন অত্যন্ত গুরুত্বের সাথে করে। আমাদের কণ্ঠশীলনের প্রতিষ্ঠাতা এবং যিনি অধ্যক্ষ ছিলেন ওয়াহিদুল হক, তার কথা সবাই নিশ্চয়ই জেনে থাকবেন, বা জানার সুযোগ না থাকলে এখন জানার সুযোগ হবে। ওয়াহিদুল হক তিনি ভাষাবিদ ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, এবং তিনি কি ছিলেন না সেটাও একটা দুরূহ বিষয়। সবকিছু নিয়ে তিনি কাজ করেছেন এবং সবকিছুর মধ্যেই তিনি ছিলেন, জ্ঞান বিজ্ঞান সবকিছু নিয়ে। এবং নরেন বিশ্বাস, অধ্যাপক নরেন বিশ্বাস কণ্ঠশীলনের শুরু থেকে যুক্ত ছিলেন। তিনি একজন উচ্চারণ বিশারদ, বাংলা বিভাগের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সবাই জানি। তো তারা যে সূচনা করেছেন সেই সূচনাটি এখনো এই অবধি চলে আসছে এবং চলে যাবেই, চলতেই থাকবে, এটা আমরা আশা করি। তাহলে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এটা একটা প্রাথমিক ধারণা আজকে দিলাম। আমি সকলকে স্বাগত জানাচ্ছি, আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবার আগামী দিনগুলো সুন্দর হোক, সবাই সফল হোক, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং একই সঙ্গে অভিনন্দন জানাই। কি আশ্চর্য একটি সকাল! এই যে কত মানুষ, কত পেশার এবং কত জেলার, কত দেশের মানুষ আমরা একটা জায়গায় এক সকালে একত্র হয়েছি। এটা কি সবকিছুর চেয়েও একটু বেশি আনন্দের নয়? এতগুলো নতুন মুখ দেখছি, একে অপরকে দেখছি, কিন্তু প্ল্যাটফর্মটা একটা, তার নাম কণ্ঠশীলন। এই যে কতগুলো জেলা থেকে আমরা এসেছি, কিন্তু আমাদের এখানে একটাই জেলা। আমাদের এখানে রংপুর কিংবা বগুড়া কিংবা নোয়াখালী, পটুয়াখালী আলাদা জেলা নয়, এক মানের, এক সম্মানের একটাই জেলা, তার নাম কণ্ঠশীলন। তারপরে এই যে নানান জেলা, নানা রকম ভাষার প্রয়োগ, কিন্তু এখানে কণ্ঠশীলনে একটা মাত্রই ভাষা, সেইটি হলো কণ্ঠশীলনের ভাষা। এখানে কারো বয়স 50, কারোর 60, কারো 40, কারো 30, কেউ ছাত্র, কেউ বড় কর্মকর্তা, কিন্তু এখানে একটাই পরিচয়, তিনি আমার ক্লাসের সাথী, তিনি আমার ক্লাসের বন্ধু। আমরা এক জিনিসই শিখতে এসেছি। কিন্তু যখনই মনে হবে যেখানে অনেকেই অনেক বড় বয়সের, তখনই নিজের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। আবার যখনই মনে হবে এখানে তো অনেক ছোট ছোট ছেলে মেয়েদের দেখছি, তখনই একটা দূরত্ব তৈরি হবে। এইটা না ভেবে যদি আমরা ভাবতে পারি সে আমার ক্লাসের সাথী, তিনি আমার ক্লাসের সাথী, তাহলে কিন্তু একসঙ্গে আমরা খুব অনেক দূর যেতে পারবো। যারা বেশি বয়সের তারা ভাবতে পারেন যে এরকম একটা প্ল্যাটফর্ম কোথাও পাওয়া যাবে না যেখানে তার অর্ধেক বয়সের একজন বন্ধু পাওয়া যাবে, যার সঙ্গে কথা বলা যাবে। কারণ বাসায় ছেলেমেয়েরা এক ধরনের পিতামাতার সঙ্গে যোগ রাখেন, সেইটি ক্লাসের সাথীর মতো না। আবার যারা এখানে 25 বছরের, তারা ভাবতে পারেন বাসায় তো পিতামাতার সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে সেই রকম আড্ডা দেওয়া যায় না, তো আমি ক্লাসের সাথীর সঙ্গে একটু গল্প করি, সেটাও আরেকটা ফল দেবে। কিন্তু এমনি ইউনিভার্সিটিতে, কলেজে যখন পড়া হয়, সবাই এক ধাঁচের, এক বয়সের, একরকম, অন্যরকম হয় না। তো যারা একটু একটু তুলনামূলকভাবে বেশি বয়সের, তাদেরকে রাস্তায়, বাসায়, যে কোনো বাজারে, যে কোনো জায়গায় কথা বললে
দেখা যায় তাদের কথার, বন্ধু বান্ধবের কথার ধরনটা একরকম। 50 পেরিয়ে গেলে কার কি অসুখ হলো, কার ছেলে হলো, কার বিয়ে হলো না, কোন ছেলে চাকরি পেল, অফিসে ইনক্রিমেন্ট হলো কিনা, এক ধরনের কথা। আবার 25-30-এর যখন বন্ধু বান্ধবরা এক জায়গায় যাবে, তাদের এক ধরনের কথা, এটা লোড কর, ওইটা আনলোড কর, এটা ডিলিট কর, হ্যাঁ, এটা ফেসবুকে পাওয়া যায় না, এটা মিউট কর, এই ধরনের আরেক ধরনের ভাষা। তো কিন্তু এইখানে এসে সব ধরনের মানুষের সঙ্গে মেলামেশার একটা বিশাল সুযোগ। আমি যদি আবৃত্তি নাই শিখলাম, আমি যদি ভাষা নাই শিখলাম, আমি অভিনয় নাই শিখলাম, কিন্তু আমি এখানে থেকে যদি 5 জন বন্ধুকেও নিতে পারি, যে আমার বাকি দিনের চলার সঙ্গে আমার দুঃখ বেদনার সাথী হতে পারবে, সেইটি কম কিসে? সেই তো অনেক বড় পাওয়া। নির্ভরযোগ্য বন্ধু তো রাস্তায় পাওয়া যায় না, রাস্তায় বিশ্বাস করা যায় না আজকাল, কারণ আমরা মুখ পুড়িয়ে ফেলেছি। এখন দই দেখলেও আমরা ভয় পাই যে এ বোধহয় চুন। তো এইখানে বিশ্বাসের জায়গা, এইখানে সবাই কণ্ঠশীলনের নামে এসেছে। আমি গোলাম সারওয়ারের নামে আসিনি, অন্যজনের নামে আসিনি। কণ্ঠশীলন একটি প্রতিষ্ঠান যার সুনাম বাংলাদেশে না সারা পৃথিবীতে 37 বছর ধরে চলছে, তার নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, যেখানে পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই, সমান সম্মানের যোগ্য। সেইখানে আমরা একটা জায়গায় মিলিত হতে পেরেছি, সেই সম্মানটা আমরা পারস্পরিক রক্ষা করে আমরা চলব। ভাষা প্রয়োগে আপনার যত্নবান হব। যত্ন না নিলে শিশু যেমন পায়, আহত হয়। একটা 6 মাসের শিশুকে ঢাপ করে আমি কোলে নিতে পারবো না, ঠাস করে বিছানায় শুয়ে দিতে পারবো না, ও কষ্ট পাবে, ব্যথা পাবে। কিন্তু আমি যদি ওর দুশ্মন হই, মাঝে মধ্যে দেখা যায় টেলিভিশনে কিংবা টিউবে যে কেউ কেউ তার আত্মীয়কে খুব আলাদা পেয়ে, একা পেয়ে বেদম মারধর করছে। কিন্তু আমি যদি আমার সন্তান হই, আমার নিকটজন হই, তখন তো তাকে আমি আস্তে করে বিছানায় রাখবো, আদর করে রাখবো। তো ভাষাটা তো আমার মায়ের। আমাকে মা আস্তে আস্তে করে একটু একটু করে শিখিয়েছেন, মা 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 মা, চট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে মা। তখন সে মায়ের কি আনন্দ, তখন বাবার কি আনন্দ, ছেলে কথা বলতে পারছে। কিন্তু যখন 3 বছরের কথা বলতে পারছে না, ডাক্তারের কাছে যাও, কবিরাজের কাছে যাও, কত দুশ্চিন্তা যে আমার সন্তান কথা বলতে পারছে না। এই যে ভাষা যত্ন করে শিখে আসা, যত্ন করে বলা, সেই যত্নটা করে যদি ভাষাটা বলা যায়, তাহলে অত ব্যাকরণ বই, অত গাদা গাদা উচ্চারণের বই, অত কিছু সব আয়েশ করে কিন্তু আয়ত্তে চলে আসে। কিন্তু আমি যত্ন করছি কিনা, সেটি হচ্ছে মুখ্য বিষয়। একটা কথা বেশ এখন আমরা বলি যে সুন্দর করে কথা বলতে পারলেই কিন্তু প্রায় ওই মানুষটার 60 থেকে 65 ভাগ উত্তীর্ণ হয়ে গেল। তো সুন্দর করে কথা বলতে পারলে তারপরে সে আবৃত্তি পারবে, তারপরে সে নাটক পারবে, তারপরে সে উপস্থাপক হতে পারবে, তারপরে সে সংবাদ পাঠক হতে পারবে, সবই হতে পারবে। কিন্তু প্রাথমিক কাজটা হলো সুন্দর করে কথা বলতে পারা। সেই সুন্দর করে কথা বলতে পারা হতে পারে আঞ্চলিক, হতে পারে একটা মান ভাষা। তা আঞ্চলিক ভাষাতে তো আমাদের এখানে অনেকের সামনে বলে আমি সবাইকে বোঝাতে পারছি না। ও আমার মায়ের ভাষা, একদম মূল ভাষা, ওকে আমি কখনো অবহেলা করব না, ও আছে বলেই আমরা টিকে আছি। কিন্তু এই যে সারা পৃথিবীর মানুষকে একত্র করা, সারা পৃথিবীতে এখন বাঙালি বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এই 30 কোটি মানুষ কে আমি আমি বললে সবাই বুঝে নেবে আমি। কিন্তু যদি উত্তরবঙ্গ থেকে কেউ বলে মুই,
আর দক্ষিণবঙ্গ থেকে কেউ বলে যদি আই, তাহলে সেখানে বুঝে ওঠাটা কারো কারো পক্ষে কঠিন হয়ে পড়বে। কিন্তু আমি যদি বলি আমি, তাহলে আমি এক মান ভাষায় এলাম, আমি এক প্রমিত ভাষায় এলাম, তখন সবাই বুঝবে। এই জন্য কিছুক্ষণের জন্য আমার আঞ্চলিক ভাষাটাকে আমি কিছুক্ষণের জন্য একটু বসিয়ে রাখবো, তুমি বসে থাকো কিছুক্ষণ, আমি একটু অন্য কিছু শিখে নিই। একই রকম ভাবে আমি যখন বাংলা ছেড়ে ইংরেজি শিখবো, ইংরেজি আমার মাতৃভাষা না, আরবি আমার মাতৃভাষা না, ফার্সি ভাষা না, সেখানেও আমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু একটু বাড়তি বেগ দিতে হবে সেখানে, কারণ আমি মায়ের পেটে থাকতেই ওই শব্দগুলো শুনিনি। মায়ের পেটে থাকতেই আমরা বাংলা শুনেছি, যারা বাংলাদেশে আছি যাদের, তাদের জন্যই বলছি। এবং এই বাংলা শিখেছি, শুনেছি, শুনে শুনেই আমি আস্তে আস্তে বলেছি, বলতে বলতে আস্তে আস্তে লিখেছি, লিখতে লিখতেই আমি পড়েছি। এই চারটা জিনিস সব ভাষাতেই বলা হয়। এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে LSR W, যেটা আমরা সবসময় মনে রাখতে হবে: লিসনিং, স্পিকিং, রাইটিং, রিডিং। যেহেতু আমি শুনে বাংলা ভাষাটা শিখেছি প্রথম, সেই কাজটি এখানে করতে হবে। আমাকে এই প্রমিত ভাষাটা অনেক শুনতে হবে। যেহেতু আমি বলে আমি একটা ভাষা আয়ত্ত করেছি, এই জন্য যা শুনবো তা আমাকে অনেক বলতে হবে। এই যে আমি কথা বলছি, আমি কথা বলছি, কিন্তু আমার উন্নয়ন হচ্ছে, আমার উন্নতি ঘটছে। এখানে তোমাদের কারো উন্নতি ঘটছে না, কিন্তু উন্নতি ঘটছে মাথায় ঢুকে যাচ্ছে, এইটা একটা উন্নতি ঘটছে। কিন্তু যতক্ষণ মুখ দিয়ে না বেরোবে ততক্ষণ উন্নয়ন ঘটবে না। অর্থাৎ মনে মনে এখানে করার কোনো সুযোগ নেই। তারপরে আমি আরেকটু এগিয়ে গেলে তখন আমি লিখতে আরম্ভ করব, তখন আমি বলতে আরম্ভ করব। অনেকে বলে আমার এত বানান ভুল হয়, অথবা দোষ চাপিয়ে দেয় যে আজকাল বানানের এত রকম নিয়ম কানুন হয়েছে, কোনটা লিখবো কোনটা ছাড়বো, এটা বক্তৃতার জন্য বলে, ও আসলে কোনো বানানই জানে না। কিছু কিছু দ্বন্দ্ব হয়, কিছু কিছু জায়গায় দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু তার যদি মূল ভাষার মূল বানানের কাঠামোটা জানা থাকে, তাহলে সে দ্বন্দ্বটাও সে বের করে নিতে পারবে, খামোখা আরেকজনকে দোষ দেবে না। তো সেইটে ঢুকে না ঢুকে বলা যাবে না। তো এই লিখতে লিখতে গেলেই কিন্তু ভাষাটা, বানানটা আয়ত্তে আসে। এখন আমরা যারা পাঠ করি, কিংবা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, পরীক্ষার জন্য, ক্লাসের জন্য যে লেখা লিখি, কিংবা যারা কর্মরত আছি, তারা অফিসে কাজের জন্য যেটুকু লেখা লিখি, এর বাইরে কি আমরা শতকরা কতজন প্রতিদিন 1 পৃষ্ঠা লিখি? পাওয়া যাবে না। আগে হয়তো প্রেমপত্র, কিংবা কাউকে ভালোবাসার কথা, কিংবা বাবাকে টাকা চেয়ে, বাবার কাছে টাকা চেয়ে পত্র লেখা হতো। এখন তো সেটাও গেছে। এখন সে SMS এর মাধ্যমে এমন একটি ভাষা প্রয়োগ করি আমরা, যার কোনো পরিণতি নেই। যে আমি, AMI আমি, TUMI তুমি, কেমন আছো, KMON কেমন আছো, এই ভাষাটা তার জীবনে কোন কাজে লাগবে? পরীক্ষায় লাগবে, লিখিত রূপে লাগবে, ছেলে মেয়েদের শেখাতে লাগবে, এই বিদেশে যে ভিসা দিতে, ভিসা পেতে লাগবে। ফলে তার জায়গাটাকে একটা ভুল জিনিস দখল করে নিচ্ছে। সে ব্যক্তি যদি, তিনি যদি লিখতেন যে হ্যাঁ, বাংলা দিয়ে লিখতেন আমি ভালো আছি, ইংরেজিতে লিখতেন ইয়েস আই এম ফাইন, তাহলে হতো কি, তার ওই লেখাগুলো আস্তে আস্তে চলে আসতো, তাহলে লেখায় তিনি উন্নত হতেন। তারপরে তিনি যদি আওয়াজ করে পড়তেন, তাহলে তার পড়ায় উন্নয়ন ঘটত। এই যে আমরা আবৃত্তি শিখতে এসেছি কিংবা কাজ করতে এসেছি, আমরা সবাই চিন্তা করি যে আমি আওয়াজ করে কতক্ষণ পড়ি। শিক্ষকরা ক্লাসে 1 ঘন্টা বলেন বটে, কিন্তু বেশিরভাগ শিক্ষকই যে জেলায় তিনি পড়ান সে জেলার ভাষাই বলেন।
কারণ ক্লাসেও সেই জেলার মানুষই থাকে, ফলে তিনি অতটা গুরুত্ব দেন না যদি না বাইরে থেকে বদলি হয়ে আসেন শিক্ষকটি। তো তাহলে আমার প্রমিত ভাষাটা ঢুকবে কোন দিক থেকে? মানুষের ঢোকার প্রবেশের ভাষা প্রবেশের জায়গা হচ্ছে চোখ, এটাও একটা প্রবেশের জায়গা, নাক সেটাও একটা প্রবেশের জায়গা, কান এটাও একটা প্রবেশের জায়গা, প্রধান প্রবেশের জায়গা। এই জায়গাগুলোতে কিছু ঢুকবে, আর তো জায়গা নেই ঢোকানোর। তো আমি যখন ভাবতে থাকি আমার উচ্চারণটা কেন ঠিক হয় না, আমি যখন ভাবতে থাকি আমার লেখাটা কেন ভালো হয় না, আমি যখন ভাবতে থাকি যে আমার পাঠটা কেন ভালো হয় না, তো ওই ব্যক্তি যদি আমি চিন্তা করি যাতে ও তার মাথার মধ্যে ঢুকিয়েছে কিনা জিনিসগুলো, যদি না ঢুকায়, না ঢুকিয়ে থাকে, তাহলে তিনি পাবেন কোত্থেকে? এ তো জিবরাইল আলাইহিস সালাম মাথাতে এসে আমাদের এখন ওহী নাজিল করবে না, সে যুগ নেই। এটা খুব স্বচ্ছ একটা ভাবনা প্রথমে মাথায়, যে আমার মাথায় যা ঢুকবে তাই বেরোবে, আমি নতুন কিছু আমদানি করতে পারবো না। এই যে অনেকে ইংরেজিতে এমএ পাস করেন, অনেকে বাংলায় এমএ পাস করেন, কিন্তু বাংলা শুদ্ধভাবে বলতে পারেন না, ইংরেজি শুদ্ধভাবে বলতে পারেন না, কিন্তু উনি লিখতে পারেন, উনি পড়তে পারেন, উনি শুনে বুঝতে পারেন। তো বলতে পারেন না কেন? কারণ তিনি বলে দেখেননি। জায়গায় জায়গায় কতগুলো ধাপ আছে, এই ধাপগুলোকে তাকে পার হয়ে যেতে হবে। আমার ব্যাকরণ বইতে আমার উচ্চারণ গবেষণা কি আছে সে বিষয়ে পড়ে, সেইটি নিয়ে প্রথমেই যদি আমি একটু ধস্তাধস্তি আরম্ভ করি, মূল জায়গাটা কিন্তু দাঁড়াবে না। মূল জায়গাটা না হলে দাঁড়ালে সেটা কিন্তু মুখস্থ বিদ্যা হবে। আমি শিখে নিলাম এই এবং না, এবং এবং মনে রাখতে হবে, এবং তো মুখস্থই তো হলো। কেন এবং হলো? আর আমার মুখে এ কেন আসেনি, এ আসলো কেন? এই যে নেত্রকোনার মানুষ আমার মুখে কেন নেত্রকোনা কেন এলো, নে কেন এলো না? তার মানে সে মুখটাকে ওইরকম ভাবে ঝুলিয়ে নেতে বলার সুযোগ পায়নি, বাড়িতে পায়নি, বাড়িতে শোনেনি, আশেপাশে শোনেনি, আশেপাশে বলেনি, যার জন্য আমার বাক প্রত্যঙ্গ আমার মতো হয়ে গেছে। আমি যদি ব্যায়াম না করি, আমি মনে মনে যদি চিন্তা করি আমি বডি বিল্ডার হব, এও চিন্তা কি সম্ভব চিন্তা, নাকি দুশ্চিন্তা? এই চিন্তা করা সম্ভব? আমি ব্যায়াম করলাম না, কিন্তু ছোলা খেলাম, বাদাম খেলাম, সকাল বিকাল 3 বেলা মাংস খেলাম, আর ভাবলাম আমি নিশ্চয়ই মোহাম্মদ আলী হয়ে যাব। সম্ভব? সম্ভব না, কারণ তার একটা কাজ বাকি রয়ে গেছে, বিশাল একটা কাজ। এখন আমি এমএ পাস করেছি, আমি চাকরি করছি, আমি ইউনিভার্সিটিতে চাকরি করছি, আমার অনেক সার্টিফিকেট আছে, তা আমার মুখ দিয়ে কেন বেরোবে না ভাষা সুন্দর করে? আমি তো সব সম্পন্ন করে এসেছি। না, সম্পন্ন আপনি করেননি। আপনি বলাটাই সম্পূর্ণ করেননি, শোনাটাই সম্পূর্ণ করেননি, আপনি করেছেন পাশের সম্পূর্ণ। সেইটাই যদি উচ্চারণের ক্ষেত্রেও হয় বা আবৃত্তির ক্ষেত্রেও হয়, তাহলে কিন্তু ওই ফাঁকির জায়গাটা আমরা থেকে যাব। কণ্ঠশীলন সে ফাঁকির জায়গাটা দূর করার খুব চেষ্টা করবে। প্রতিদিন এক পরীক্ষায় আমরা থাকবো। সেই পরীক্ষাটি কি? আজকে যেভাবে আমি কথা বললাম, আগামী দিন এর চেয়ে আমি একটু ভালো করে বলবো। এই কাজটি আমি প্রত্যেকদিন করব, নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। বাংলার সঙ্গে খুব প্রয়োজন না হলে, যেমন আমি একটু আগে চ্যালেঞ্জ ব্যবহার করেছি, আম ফাইন ব্যবহার করেছি, খুব প্রয়োজন না হলে কেউ ইংরেজি শব্দ ব্যবহার করব না, কারণ তাহলে তার বাংলা বলার যে প্রচেষ্টা সেইটি ক্ষুণ্ণ হবে। এই যে আমরা কতগুলো শব্দ ব্যবহার করি, যেমন আমি জব করি, যেমন আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট, হোম টাউন, এগুলো কোনো আজকেই ফেলে দিতে পারো, কোনো দরকার নেই।
আমার গ্রামের বাড়ি অনেক ভালো, আমার দেশের বাড়িও অনেক ভালো, আমি চাকরি করি অনেক ভালো, আমি কাজ করি অনেক ভালো। আর জব আসলে ইংরেজি শব্দও না, জব একটা, একে আমাকে এক শিক্ষক বলেছিলেন যে জব সাচ এ ওয়ার্ড, টেরিবল ওয়ার্ড। মানে মানুষ এমন ভাবে বলে যে আমি জব করি, ও কোনো মানে নেই। জব হচ্ছে নির্ধারিত একটা অংশের একটা অ্যাসাইনমেন্টের মতো, একটা নির্ধারিত কাজের মতো। যে আজকে আমার একটা কাজ আছে, আজকে আমার একটা জব আছে, যে আমার বক্তৃতা দেওয়া। কিন্তু আমি কাজ করি, আমি ব্যাংকের কাজ করি, আই ওয়ার্ক ফর এ ব্যাংক। আমি এখানে কিন্তু জব করি না, নিয়মিত করি, আমি এখানে কাজ করি, আমি চাকরি করি, আমি এখানে কোনো জব করি না। তো এই ভুল জিনিসগুলো ইংরেজিতে আস্তে আস্তে ঢুকছে। এগুলো আমরা আস্তে আস্তে কথা প্রসঙ্গে যেগুলো আসবে আমরা আস্তে আস্তে বলবো। সবাইকে আরো একবার ধন্যবাদ, আরো একবার শুভেচ্ছা। আমাদের এবারে আবৃত্তি শুরু হবে। ভালো থাকবো, ভালো থেকো সকলে। আবৃত্তি করছি পূর্ণেন্দু পত্রীর কবিতা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে করে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। ঠিক তেমনি ভাবে মেঘ ছিল পাহাড়ের আদরের আলিঙ্গনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু মেঘকে সে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল, শত ঝর্ণার জল। ধন্যবাদ। কবি আবুল হোসেন রচিত জন্মদিন কবিতাটি পাঠ করছি। আমার জন্মের সঠিক তারিখটা কখনো জানতে পারিনি। বার ক্ষণের কথা মার মনে ছিল, কিন্তু তারিখটা যতদিন বেঁচে ছিলেন কিছুতেই মনে করতে পারেননি। আব্বা এসব ছোটখাটো ব্যাপার হিসেবেই আনতেন না। চাচা, ফুফু, মামা, খালাদের জিজ্ঞাসা করেও কোনো ফল হয়নি। সেকালে এরকম জন্মদিন পালনের রেওয়াজও ছিল না। আমার তো মনে পড়ার কথা নয়, না জন্মদিন না সঠিক জন্মক্ষণ। কেউ কি তার নিজের জন্মের কথা বলতে পারে অন্যের শোনা কথা ছাড়া? অথচ তারিখ ছাড়াই, উৎসবের অপেক্ষা না করেই আমার জন্মদিন আমার কাছে বারবার ঘুরে ফিরে আসে। কোনো একটা নির্দিষ্ট দিনে নয়, সপ্তাহ, মাস, বছরের কোনো একটা বিশেষ দিনে নয়। অবশ্যই বিশেষ, তবে একটা নয়, বেশ কিছুদিন অনেকগুলো জন্মদিনের খোঁজ পেয়েছি আমি। সেসব দিনে কেউ কেক কাটলো কি কাটলো না, শুভেচ্ছা জানালো বা জানালো না, আমার সমস্ত সত্তা শরীর পেয়ে চোখ মেলে যায়। কলকাতায় সেই দিনটার কথা মনে পড়ছে। অনেক লোক একটা ম্যানহোলের পাশে দাঁড়িয়ে হইচই করছে, উকি ঝুঁকি দিচ্ছে। একটু আগে একটা কুকুর ছানা নাকি পড়ে গেছে ওটার ভেতর। হঠাৎ কোত্থেকে একটা ধাঙড় ছেলে সেই জটলা ছাড়িয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে শুট করে নিচে নেমে গেল গর্তের ভেতর। তাকে আর উঠে আসতে দেখিনি। কুকুর ছানাটার কি হলো
তাও জানি না, কিন্তু কেন যেন আমার গলা কান্নায় ভিজে এলো, ঠিক সেই দিনের মতো যেদিন মায়ের পেট থেকে পড়ে আমি এই পৃথিবীর আলো হাওয়া দেখে ট্যাঁ ট্যাঁ করে উঠেছিলাম। মানুষ কখন কোথায় কিভাবে জন্ম নেয়, ধাঙর ছেলেটা আমাকে তা বলে গেল। সে আমাকে মনুষ্যত্বের মুখ দেখিয়েছিল। আর একদিন আমি আমাদের দোতলার জানালা ধরে দাঁড়িয়ে আছি, পাশের খোলার বাড়ি থেকে কিশোর ছেলেটির গলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি রোগা পাতলা হ্যাংলা ছেলেটা ফাটা মেঝের ওপর দাঁড়িয়ে দু হাত মুঠো করে গলা ছেড়ে আবৃত্তি করছে, বলবীর চির উন্নত মমশির। ওর বুকের খাঁচা থেকে ভেঙে চুরে যেন বেরিয়ে আসবে ভেতরে আটকে থাকা কি একটা উচ্চারণ। খোলার ছাদ ফুঁড়ে আকাশ বাতাস ভেঙে চুরে সেই শব্দগুলো উড়ে যাচ্ছে সৌরলোক ছাড়িয়ে কোনো এক অচেনা জায়গায়, যেখান থেকে তারা আর কখনো ফিরে আসবে না এই ধুলোর দুনিয়াতে। আর আমার মনে হলো আমি মাতৃগর্ভের অন্ধকার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে এলাম খোলা আলোয়। এমনি আরো কত আছে। এক বিকেলে আমি আর আমার বন্ধু আবু রুশদ মশগুল হয়ে পায়চারি করছি ময়দানের কিনার ঘেঁষে। হঠাৎ কোত্থেকে বেরিয়ে মেয়েটি হন হন করে চলে গেল আমাদের ঝলসে দিয়ে। আর আমি যেন কতকালের ঘুম ভেঙে জেগে উঠলাম আনন্দ বেদনার এক সদ্য পাওয়া জ্যোতির লোকে। অথবা সেই গোয়ালন্দ থেকে চাঁদপুর যাওয়ার পথে পদ্মায় তারপাশা আর বহরার মধ্যে আমাদের স্টিমারটা ঝড়ের সঙ্গে ঝাড়া 1 ঘন্টা লড়ে ঠিক সন্ধ্যার মুহূর্তে যখন ঘাটে এসে ভিড়ল, আর আমরা বাতাস আর বৃষ্টির বাড়ি খেতে খেতে কুকড়ে মুচড়ে বের হয়ে এলাম স্টিমারে বিধ্বস্ত খোল থেকে, ঠিক তখনই জীবন আমাকে হাতছানি দিয়ে নিয়ে গেল তার গিজগিজে জেরায়। এইসব মুহূর্ত তো কখনো সন তারিখ বার মিলিয়ে বছর বছর নির্দিষ্ট দিনে হাজির হয় না, অথচ তারা ঠিক সময় বুঝে বারবার আসে আর মনে করিয়ে দেয় আমাদের জন্মের কথা। ঠিক এমনি একটি দিনেই তো আমি প্রথম কবিতার মুখ দেখেছিলাম। ধন্যবাদ। সুকুমার রায়ের একটা লেখা শোনাবো, রাগের ওষুধ। কেদার বাবু বদরাগী লোক, যখন রেগে বসেন কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টার মশাই এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা হাড়ি কেন? কেদার বাবু বললেন, আর মশাই বলবেন না, আমার সেই রূপবাঁধানো হুকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখখানা হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো কাঁচের বাসন নয়, মাটির পুতুল নয়, অমনি খামুখা ভেঙে গেল। খামুখা ভাঙতে যাবে কেন? আরে মশাই, কথাটা শুনুন না। হলো কি, কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেতা কাত হয়ে ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আচ্ছা, আপনি বলুন এতে কার না রাগ হয়? আরে আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরে চুলুম। তাই আমি রাগ হয়ে বেশি কিছু না, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই হতভাগা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চন্ডাল, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাদ মানবে, এ রাগ আমার তেমন নয়। মাস্টার মশাই বললেন, শোনো, একটা উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 পর্যন্ত গুনলে নাকি রাগটা শান্ত হয়ে আসে। তা বাপু
তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন, তখন ছুটির সময়। ছেলের দল খেলা করছে, হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। আর যাই কোথা, কেদারবাবু ছাতির সমান এক লাফ মেরে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেদিকে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো মাস্টার মশাইয়ের কথাটা একবার পরীক্ষা করে দেখা যাক। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে দাঁড়িয়ে একজন লোক বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16, 17, 18, 19, 20। তখন সবাই ভাবলে লোকটা পাগল হলো নাকি। বলি, মশাই অমন দাঁড়িয়ে একা একা ধারা করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। 29, 30, 31, 32, 33, 34। খানিক বাদে আরেকজন এসে জিজ্ঞাসা করলেন, মশাইয়ের কি অসুখ করেছে? কবরেজ মশাইকে ডাকতে হবে। কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63, 64। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টার মশাই দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতভাগা, লক্ষ্মী ছাড়া, মিথ্যে নদী বলেছিল 100 পর্যন্ত গুনলেই নাকি রাগ থামে। বলেই ডাইনে বায়ে দুম দাম লাঠির ঘা। লোকজন সবাই ভয়ে ছুটে পালালো। আর মাস্টার মশাই তিনি যে এক দৌড়ে ঘরের ভেতরে ঢুকলেন, সারাদিন আর বের হলেন না। ধন্যবাদ সবাইকে। আবৃত্তি করব সব্যসাচী দেবের কবিতা কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বাজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দেইনি কখনোই, আর তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ ছিল দুর্যোধনের রূপ? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে জেনে এসেছো বীর ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনে এসেছো একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবের উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম, সেখানেই পৌঁছে যেতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি, ধনঞ্জয়।
তাই তুমি অনায়াসেই সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ গন্ধ প্রেরিত অশ্বযূথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাদেরকে ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতিরাত্মীয়, আর আমাদেরকে বিলিয়ে দিচ্ছে যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে একদিন যারা নিয়ম সিদ্ধ করেছিলেন আমার উপর তাদের অধিকার। না না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার দেহকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থ সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, আমার কামনা যখন ছুতে চাইতো তোমাকে, আমার অনুৎসুক শরীরকে তখন আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রবত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকল কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবর্তী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। পুরবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পূর্ণ লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীমসেন অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব বিচ্যুত হয়ে না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে অপেক্ষা করছে তোমার কোন প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়। এই রাজসভায় দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদ নেই ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেক। আমি কাঁদছি না, চারপাশে ভাসানের ডিঙায় পশুদের নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ। আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। ধন্যবাদ।